দর্শক স্বাগত টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ফিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য মানুষদের জীবন চলা যাতে সহজ করে নেওয়া যায় সেজন্য যে তথ্যগুলো দরকার হয়, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সহ বিভিন্ন জায়গায় কিভাবে আপনি অনেক বেশি তথ্য আপনার হাতের নাগালে পেতে পারেন, হাতের মুঠোয় পেতে পারেন, সেই বিষয়গুলো আমরা তুলে ধরি দি ফিউজ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নাম্বারটি আমরা দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে আপনিও আমাদের আলোচনার বিষয়ে সংযুক্ত হতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমাদের আমন্ত্রিত অতিথিরা চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে, এবং একই সঙ্গে ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি লাইভ করা হচ্ছে, সেখানে গিয়েও আপনারা কমেন্টসে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা আছেন, যাদের মা বাবা আমেরিকাতে আছেন এবং আপনি হোম কেয়ার যদি পেয়ে থাকেন, তবে হোম কেয়ারের ক্ষেত্রে নিয়মে নতুন কিছু পরিবর্তন এসেছে, যেটি সব শেষ মাত্র 2 দিন আগে অক্টোবরের 1 তারিখ নিউ ইয়র্কের গভর্নর কেতি হকুল তিনি স্বাক্ষর করেছেন, এবং এর ফলে হোম কেয়ার সেবা একটি নির্ধারিত কাঠামোর মধ্যে চলে এসেছে। অর্থাৎ আগে যে নিয়মে আপনি হোম কেয়ার পেতেন সে নিয়মে আপনি পাবেন না। কি সেই নতুন নিয়ম, এবং এই নতুন নিয়মের কারণে এজেন্সিগুলোর কাছ থেকে যারা হোম কেয়ার সেবা পাচ্ছেন তারা কি ধরনের প্রভাব পড়বে তাদের জীবনে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অল কাউন্টি হেলথ কেয়ারের প্রেসিডেন্ট ও সিও মোহাম্মদ কাদের সিআইপি কে। কাদের ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। থ্যাংক ইউ ইম্পর্টেন্ট আলোচনায় রাখার জন্য। জি, আমরা অনেকদিন ধরে শুনে আসছিলাম, আমরাও বেশ কয়েকটি অনুষ্ঠানে এটা নিয়ে আলোচনা করেছি যে নিয়মটা পরিবর্তন হচ্ছে, এবং যারা হোম কেয়ার এজেন্সির কর্ণধাররা আছেন, প্রেসিডেন্ট, সিও কিংবা দায়িত্বরত যারা আছেন, তারাও এক ধরনের উদ্বেগ জানাচ্ছিলেন যে নিয়মটাতে পরিবর্তন হলে নানা ধরনের হেরফের হবে। এখন নিয়মটাতে স্বাক্ষর করেছেন গভর্নর, তার মানে এটি চূড়ান্ত করা হয়েছে। নতুন নিয়মে কি কি পরিবর্তন, কিংবা কেন এটা নিয়ে কি উদ্বেগের কোনো কারণ আছে? উদ্বেগের তো যথেষ্ট কারণ আছে। এটা হলো যে আসলে সিটিপ্যাপটা কেন ছিল। সিটিপ্যাপটা ছিল হলো একজন বয়স্ক লোক অথবা যাদের ক্রনিক্যাল প্রবলেম আছে, 90 দিনের বেশি যে সমস্ত মানুষজন অসুস্থ থাকে, ওরা যাতে নিয়ারেস্ট একদম ওদের কাছের লোক থেকে সার্ভিসগুলি পায়, এবং উনি ওনার ছেলে মেয়ে অথবা ওনার পুরনো বন্ধু বা ওদের থেকে সার্ভিসটা পাবে। বাট এটাকে মনিটর করার জন্য তার কাছাকাছি যদি কোনো এজেন্সি থাকে তাকে মনিটরটা ভালো করতে পারবে। তার বিভিন্ন সময় তার পেজটা অথবা তার ঠিকমতো বেতনটা পেলো কিনা, তার 401k ঠিকমতো আসলো কিনা, সমস্ত কিছু কন্ট্রোল করার জন্য এজেন্সিটা যদি তার বাড়ির কাছে থাকে তাহলে তার জন্য অনেক সুবিধা হয়। এখন নতুন যে নিয়মটা করেছেন এটা হলো গভর্নর চাচ্ছেন যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে বাজেটটাকে কাট করে কম খরচের ভিতরে সার্ভিসটা দেওয়ার জন্য। এখন ওরা কি করছেন, গভর্নর কি করছেন যে এন্টার নিউ ইয়র্ক স্টেটটাকে একটা কোম্পানির হাতে দিয়ে চাচ্ছেন, যেটা নাম হলো পিপিএল। এই কোম্পানিটা কি করলো ওরা, যে আমাদের আন্ডারে আরো 4টা অ্যাসোসিয়েট কোম্পানি থাকবে যারা টোটাল বিজনেসটাকে নিয়ন্ত্রণ করবে অথবা টোটাল সার্ভিসটাকে নিয়ন্ত্রণ করবে। পুরো নিউ ইয়র্ক স্টেটকে ওরা 4টা ভাগ করতে যাচ্ছে, যে লাইক নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড, ওয়েস্টার একটা কোম্পানি থাকবে। এইভাবে নিউ ইয়র্ক স্টেটের আরো 3টা ভাগ হবে। এখন জোন এক্স্যাক্টলি। এখন হলো যখন একটা কোম্পানিকে এইভাবে দায়িত্ব দিবে, তখন হলো কোম্পানির লাইক অনেক বড় জোনে অনেক রুগী নিয়ে যখন কাজ করবে তখন কিন্তু ভালো সার্ভিসটা দেওয়া যায় না। আপনি জানেন যারা সিটি5 বিজনেস করি আমরা, আমাদের অলমোস্ট 645টা সিটি5 এজেন্সি আছে নিউ ইয়র্ক স্টেটে। এই 645টা এজেন্সি থেকে যখন আপনি মাত্র 4টা এজেন্সিতে কনভার্ট করে ফেলবেন, তখন ওরা কিন্তু মানুষের দৌড় করে সেবা পৌঁছাতে পারবে না। এখন এই 2024 সালে মানুষ কি চায়, যে আমার হাতের নাগালে যাতে আমার সার্ভিসটা থাকে, যাতে আমি আমার খুব ইজি অ্যাক্সেস থাকে সব কিছুতে। এখন এই যখন 4টা কোম্পানিকে দিয়ে দেওয়া হবে, ওরা কিন্তু এত বড় নেটওয়ার্ক, লাইক 2.5 লক্ষ লোক, 250,000 পিপল এই মধ্যে সিটি5 সার্ভিস নিচ্ছে নিউ ইয়র্ক স্টেটে। এই 4টা এজেন্সিকে যখন দিয়ে দেওয়া হবে, একজনকে মাস্টার এজেন্সি, ওর আন্ডারে আরো 4 জন থাকবে। এই 4 জনের আন্ডারে ওরা প্ল্যানিং করতেছে যে আরো 30টা ছোট এজেন্সি রাখবে। কি জন্য? যাতে ওদের লাইক হলো কমিউনিটি বেস, ল্যাঙ্গুয়েজ বেস ব্যারিয়ারগুলিকে কভার করতে পারে। বাট স্টিল এটা কিন্তু সাফিসিয়েন্ট না। এই 30টা কি 4টা কোম্পানির আন্ডারে টোটাল 30টা, নাকি 30টা করে 120টা? না, 4টা কোম্পানির আন্ডারে 30টা থাকবে। যেখানে এখন 645টা কাজ করে, সেখানে 30টাতে যখন নিয়ে আসবে সেবাটা তো কমে যাওয়ার একটা আশঙ্কা যাবে। আর এর থেকে বড় প্রবলেম হলো যখন এই সেবাটা 30টা এজেন্সির আন্ডারে চলে আসবে, তখন অন্য যে এজেন্সিগুলি ওদের হাতে, যে আমরা এটাকে বলি সেন্সাস, মানে একজন রুগী আমাদের কাছে একটা সেন্সাস বলি আমরা, আমাদের সেন্সাসগুলিকে ওরা নিয়ন্ত্রণ করবে। লাইক ওরা বিলিং করতে পারবে, ওরা পেরোল করতে পারবে, আমরা লাইক ওদের
সাবকন্ট্রাক্টর হিসেবে কাজ করতে হবে, যারা শুধু সিডিপিএফ লাইসেন্সধারী বা সিডিপিএফ বিজনেস যারা করে। এখন অনলি যদি ওদের আন্ডারে কাজ করতে যায় তখন এই এজেন্সিগুলি অ্যাডমিনিস্ট্রেটিভ ফি পাবে অনলি, ওরা কিন্তু আর কোনো ধরনের প্রফিট বা কোনো কিছু মেক করতে পারবে না। বাট এই এজেন্সিগুলিতে যে সমস্ত লোকের কর্মসংস্থান হয়েছে বা যে সমস্ত লোকগুলি কাজ করে এখন ওদের জীবিকা নির্বাহ করছে, এই লোকগুলির কি হবে? এই জন্য আপনি যেটা বলেছেন যে অক্টোবরের 1 তারিখে ওরা কনফার্ম করেছে যে ঠিক আছে পিপিএল মাস্টার কোম্পানি হিসাবে থাকবে, সিঙ্গেল এফআই যেটাকে বলে সিঙ্গেল ফিসক্যাল ইন্টারমিডিয়ারি, এর আন্ডারে 4টা মাস্টার এজেন্ট থাকবে, ওদের আন্ডারে আবার 30 থাকবে। ওটার এগেইনস্টে অলরেডি আরো 2-1টা লাইক লসুট হয়েছে, বাট মোস্ট প্রবাবলি দেখা যাচ্ছে যে এই লসুটগুলি এখন আর কার্যকরী হবে না, কারণ এটা অনেক দিন ধরেই চলতেছিল আর কি। এই লসুটটা হয়তো খুব একটা কার্যকরী হবে না, এবং ওরা বিভিন্ন লাইক আপনাকে টাইম ফ্রেম দিয়ে দিছে যে ডিসেম্বরের 30 তারিখের ভিতরে আমরা এই কাজ করব, দেন হলো এপ্রিলের 1 তারিখ থেকে চূড়ান্তভাবে এটা আমরা চালু করব। এবং আপনি জানেন পিপিএল-এর হেড অফিস ছিল হলো আটলান্টা জর্জিয়াতে, ওখান থেকে ওরা অলরেডি নিউ ইয়র্ক সিটিতে ওদের হেড অফিস মুভ করেছেন, এবং ওরা এই টোটাল বিজনেসটাকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য 1200 এমপ্লয়ি অলরেডি রিক্রুট করা ট্রাই করতেছেন। ওরা 1200 এমপ্লয়ি দিয়ে টোটাল বিজনেসকে রান করবেন। বাট স্টিল ওরা যখন এখানে আসবে ওই কোম্পানিগুলো দিবে, এখন যার যেই এজেন্সিগুলি এতদিন সার্ভিসটা দিয়ে আসতেছে ওই এজেন্সিগুলি কি হবে, জবলেস হয়ে যাবে, ওদের এমপ্লয়িরা জবলেস হয়ে যাবে। পাশাপাশি আমাদের যারা ইন্ড কনজিউমার, যে আমার রুগী যে সার্ভিসটা পাচ্ছে সে কিন্তু প্রপার সার্ভিসটা ঠিক মতো পাবে না, কারণ তার দরকার ছিল কি যে তার নিয়ারেস্ট কোনো এজেন্সি থাকলে সে এজেন্সি তাকে মনিটর করতে পারবে। এরকম একটা প্রবলেম তৈরি হতে যাচ্ছে আর কি। এখানে একটা প্রবলেম মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো যখন কোন একজন ক্লায়েন্ট তিনি মনে করতেন আপনার অল কাউন্টি হেলথ কেয়ার তার পছন্দ হচ্ছে না সার্ভিস, তিনি তখন চেঞ্জ করে নিতেন। রাইট, এক্স্যাক্টলি। এখন কি হবে? রাইট, এখন সবচেয়ে বড় প্রবলেম হলো যে একটা এজেন্সির আন্ডারে যখন চলে যাবে তখন ওর কোনো চয়েস নাই, মনোপলি বিজনেসের মতো। লাইক আমাদের নিউ ইয়র্ক সিটি ওয়েস্টার এবং লং আইল্যান্ড মিল যেটা দেওয়া হয়েছে ওটার নাম হলো চাইনিজ আমেরিকান লাইক একটা কাউন্সিল, লাইক ওটা একটা নন প্রফিট প্রতিষ্ঠান এবং চাইনিজ অধ্যুষিত। আমি কোনো রেস বা এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না, দে ডুইং দ্য 50 ইয়ার্স বিজনেস। বাট আমার যে ছেলেটা বা আমার যে ভদ্রলোকটা উনি কিন্তু বাংলায় কথা বলেন, ইন্ডিয়ান লোকটা ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে কথা বলেন, ওরা কিন্তু চাইনিজদের ওখানে গিয়ে কমফোর্টেবল না। সো যখন আপনি চাইনিজ কাউন্সিলকে আপনি দায়িত্ব দিয়ে দিচ্ছেন এত বড় একটা জোনের জন্য, এখানে চাইনিজ ব্যতীত কিন্তু এই টোটাল এলাকায় অন্য রেসের অনেক লোকজন আছে, ওরা কিভাবে আপনার সাথে কমফোর্ট জোন যেতে পারবে না। তো বাট 645টা যখন ছিল তখন যে প্রত্যেকটা কান্ট্রির লোকজন রিপ্রেজেন্ট করে, ওরা বিজনেস সাথে জড়িত ছিল, সো ওরা কমফোর্টেবল একটা কমফোর্ট জোনে ছিল আর কি। এই এবং আমরা যদি ধরে নিই প্রত্যেকটা এজেন্সিতে 5 জন করে ন্যূনতম কাজ করেন, প্রায় 3000-এর উপরে মানুষ এখন বেকার হয়ে যাবে নতুন করে। হ্যাঁ, 3000 না, এই সংখ্যাটা আরো বেশি হবে, কারণ মাত্র 5 জন মিলে আপনি লাইক একটা এজেন্সি রান করা সম্ভব না। কারণ আমরা যখন এজেন্সি রান করি আমার এভরি 25% জন আমার একজন কোঅর্ডিনেটর থাকেন। লাইক আমি যদি ধরে নিই যে কথার কথা যে আমার 1000 সেন্সাস আছে এই মুহূর্তে, দ্যাটস মিন 1000 ডিভাইডেড বাই 25, আমার 40 এমপ্লয়ি আছে শুধু হলো আমার রোগীগুলোকে মেনটেন করার জন্য। দেন ওদের বিলিং, পেরোল, আমার কমপ্লেন্স মেনটেন করা, আদার্স আনুষঙ্গিক মিলে আরো আনাদার 20 এমপ্লয়ি আছে। কমিশন বেস থার্ড পার্টির অনেকে আপনাদের সাথে কাজ করে। এটা আসলে কমিশন বেস শব্দটা এরকম না, যারা আমাদের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে কাজ করে ওদেরকে আমরা লাইক আমাদের প্রফিট থেকে একটা প্রফিট শেয়ার করি। সো এই টাইপের এই গ্রুপটা যারা ডেফিনেটলি ওরাও ক্ষতিগ্রস্ত হবেন। তার মানে সবকিছু মিলে প্রায় 10,000-এর উপরে মানুষ ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। এই যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে নতুন যে পিপিএল আপনি বলছিলেন, এই পিপিএল তাদেরকে 12,000 তারা কর্মী হায়ার করবে, তারা কি নেয়ার সময় কোনো গুরুত্ব দেবে কিনা? না, ওরা তো 1200 কর্মী হায়ার করবে, ওরা আসলে ওদেরকে তো এই লেভেল যারা হ্যাঁ বিজনেসের একটা সেগমেন্টেশন থাকে, রাইট? লাইক হলো যে হায়ার লেভেল, মিডিয়াম লেভেল, লোয়ার লেভেল। আমরা যারা আমাদের অ্যাসোসিয়েট পার্টনার ওরা হলো এই বিজনেসের 3য় নাম্বার গ্রুপে মেনটেন করে। সো পিপিএল যদি কাউকে হায়ার করে উপরের দিক থেকে হায়ার করবে, এই লেভেল পর্যন্ত ওরা জানেও না, ওরা বুঝতেও চায় না যে এই লেভেলটা আসলে কতটুকু সার্ভাইভ করে। বাট এটা থেকে উত্তরণের অনেক ওয়ে আছে। এখন যদি যারা স্মার্ট লোকজন আছে বা আমাদের হোম কেয়ার বিজনেসে জড়িত আছে, ওরা চাইলে এই সিটিফেপ থেকে কিন্তু উত্তরণ হতে পারে। কেমন? সেটা হলো লাইক সিটিফেপ একটা প্রোগ্রাম, এই সিডিপির পাশাপাশি যাদের লেক্সা লাইসেন্স আছে, লেক্সা মিনস লাইসেন্স হেলথ সার্ভিস কেয়ার এজেন্সি, লাইক অল কাউন্টি আমাদের যে এজেন্সিটা আমাদের লেক্সা লাইসেন্স আছে। আমরা 3টা লাইসেন্স ওন করি আর কি, লেক্সা, ফিসক্যাল ইন্টারমিডিয়েট এবং সিডিপিএফ। এখন আমার সিডিপিএফে যে ভদ্রলোক এই মুহূর্তে সার্ভিস নিচ্ছেন, উনি যদি মনে করেন যে না উনি এই বড় এজেন্সির আন্ডারে গিয়ে সিডিপিএফ কমফোর্টেবল না, তাহলে উনি আমাদের স্কুল আছে, আমার স্কুলে লাইক 40 আওয়ার্সের একটা কোর্স করতে পারেন, যেটাকে আমরা পিসিএ বলি, পার্সোনাল কেয়ার অ্যাসিস্ট্যান্ট। এবং এই কোর্সটা যদি ওনার যে কেয়ার গিভার উনি অনলি 40 ঘন্টার স্লাইডে 2 উইকস বা 3 উইকস, এই কোর্সটা করার পরে ওনার এই সার্ভিসটা সিডিপিএফ এর আন্ডারে না থেকে চলে যাবে লেক্সার আন্ডারে। সো উনি কি হচ্ছে তখন ওনার দৌড় একদম ওনার বাসার কাছে দেখা যাচ্ছে যে এজেন্সি পাচ্ছে। The
If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. পাশাপাশি হলো এই 40 আওয়ার্সে যখন কোর্স করবে তখন ওই যে এমপ্লয়িটা সেও কিন্তু একটা কোয়ালিফাইড এমপ্লয়ি হয়ে গেল। আচ্ছা, সে তার একটা সার্টিফিকেশন আছে, মানে যিনি কেয়ার গিভার রাইট। এখন হয়তো কোন এক ব্যক্তির সন্তান কিংবা তার ছেলের বউ তিনি কেয়ার গিভার হিসেবে আছেন সিডিপিএফ এর আন্ডারে। এখন আপনার পরামর্শ হলো যে তিনি যদি এখন লেক্সের আন্ডারে ট্রেনিং করে নেন তখন সিডিপিএফ থেকে তিনি লেক্সের আন্ডারে চলে যাবেন। এইটার সাথে পেমেন্টের একটা বড় সম্পর্ক আছে, যেহেতু তিনি আগে সিডিপিএফ এ থাকলে একটা পেমেন্ট পেতেন। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট এখানেই, হ্যাঁ আমি আপনার কথাটা এটা কেড়ে নিলাম আর কি। আমাদের কমিউনিটিতে একটা বা মানুষের ভিতরে একটা ধারণা আছে যে আমি যদি লেক্সের আন্ডারে চলে যাই তাহলে হয়তো আমার পেমেন্টটা কমে যাবে, বাট ইটস নট ট্রু। বরং এই মুহূর্তে যদি ওরা সিডিপিএফ এ কন্টিনিউ করে ওদের পেমেন্টটা কমে যাবে, কারণ গভর্নর বা অথবা যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট ওরা যে পেমেন্টটাকে বা বাজেটটাকে কাট করতে চাচ্ছে সেটা কিন্তু সিডিপিএফ এর জন্য, লেক্সের জন্য না। এখন সিডিপিএফ এ আমি আমার একটা এমপ্লয়িকে পে করতেছি পার আওয়ার 2109 21 টাকা 9 পয়সা, এটা হলো আমার মিনিমাম স্ট্যান্ডার্ড। এখন যখন নতুন আসবে পিপিএল আসবে অন্যরা আসবে ওরা তো বাজেট কাট করবে, ডেফিনেটলি এটা গিয়ে 1855 1855 গিয়ে পৌঁছাবে। এবং অলরেডি নিউ ইয়র্ক স্টেট আপনি জানেন এই বছর জানুয়ারি 1 তারিখ থেকে ওরা একটা ফর্মুলা করেছেন যে তোমরা চাইলে 1855 করে দিতে পারবে 1855 করে। এখন আমার যেই এমপ্লয়িটা সে যে আমার এখানে জব করতেছে কেয়ার গিভার হিসাবে, ও যখন আমার এখানে পিসিএ করবে এবং পিসিএ ট্রেনিংটা কিন্তু আমরা ফ্রি করাচ্ছি, ওটার জন্য আমরা কোনো চার্জ নিচ্ছি না। আচ্ছা, এই 40 ঘন্টা অথবা এইচএস যেটা 75 ঘন্টা দুটি আমরা ফ্রি করে দিচ্ছি। এখন এই কেয়ার গিভারটা বা এই ছেলেটা মেয়েটা যে ভদ্রলোকের সন্তান ওরা যখন এই কোর্সটা ফ্রি করে ফেলবে সে পিসিএ বা এইচএস ট্রান্সফার হয়ে যাবে, স্টিল হি ইজ গেটিং 2109। এখন ওই যে বাজেট সিডিপিএফ এর জন্য কাট হলো, বাট এতে কিন্তু ওর উপর কোনো প্রভাব পড়তেছে না, বরং সে কিছু রেজুলেশনের ভিতরে চলে আসলো, সে কিছু কমপ্লায়েন্সের ভিতরে চলে আসলো। আর সিডিপিএফ যেটা ছিল ওকে 401k অথবা লাইক ভ্যাকেশন বিভিন্ন সময় আপনি জানেন লাইক সিক হলে ট্রিটমেন্টের জন্য 7 ডেজ বা 5 ডেজের ছুটি, এগুলো পেড লিভ ছিল না। বাট ও যখন লেক্সের আন্ডারে যাবে, আর যেহেতু লেক্সার যারা এজেন্সিগুলি লেক্সার যারা বিজনেস করে ওরা এই কমপ্লেন্সগুলি মেনটেন করে, সো ও কিন্তু কি পাচ্ছে আপনার 401k পাচ্ছে। তার মানে তার জব যদি কখনো লাইক 10 ইয়ার্স জব করে সে বাকি লাইফটা বাংলাদেশে বলে পেনশন, ওই পেনশনটা সে পাচ্ছে। পাশাপাশি সে কি পাচ্ছে আপনার লাইক ভ্যাকেশনে যদি যেতে চায় ইয়ারলি 5 ডেজ, সে যদি সিক লিভে যেতে চায় সেটাও পেড লিভ হচ্ছে, সো এটা তার জন্য বরং বেটার। এইখানে মেজর যে প্রশ্নটা চলে আসে অনেকের কাছে সেটা হলো যে যখন সিডিপিএফ এ কেউ একজন কেয়ার নিচ্ছেন তিনি কেয়ার গিভার চুজ করার কিন্তু ক্ষমতা আছে, তিনি সাধারণত তার পরিবারের কাউকে কিংবা নিকট জন কাউকে চুজ করেন। লেক্সাতেও কি তিনি নিজেই কেয়ার গিভার চুজ করতে পারবেন? লেক্সার স্পেশালিটি এখানে লাইক আপনি যখন অসুস্থ, হ্যাঁ আপনার কি দরকার? সার্ভিস দরকার, আপনার দরকার একজন প্রফেশনাল কেয়ার গিভার, একজন প্রফেশনাল যেটাকে আমরা নার্স বলতে পারি না, যে তাকে টেক কেয়ার করবে পিএ। এখন ও যদি ট্রেন্ড হয় তখন কিন্তু আপনি ভালো সার্ভিসটা পাবেন। অনেক সময় আপনার সন্তান যখন পিএ সে কিন্তু কেয়ার করে না, আমার বাবা আমার মা দ্যাটস ফাইন, সে কিন্তু খুব একটা কেয়ারও করে না। বাট আপনি যখন সেকেন্ড জায়গা থেকে বা থার্ড পার্টি থেকে যখন একজন পিসি আপনার বাসায় আসবে অথবা এইচএচএ হেলথ হোম এড আপনার বাসায় আসবে, এটা কিন্তু তার রেসপন্সিবিলিটি এবং আমরা বাধ্য অর্থাৎ তাকে জবাবদিহি করতে হবে। অনেক সময় সন্তান হয়তো জবাবদিহি করবে না, তখন কি হলো যে বয়স্ক লোকটা বা যিনি অসুস্থ মানুষ সে কিন্তু সঠিক সেবাটা পাচ্ছে। আর যখন আপনি লেক্সা যেটা আপনাকে একটু আগে বললাম লাইসেন্স হেলথ কেয়ার সার্ভিস এজেন্সি, আর যারা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করি আমরা কিন্তু ট্রেন্ড এবং আমাদেরকে নির্দিষ্ট একটা কাঠামোর মধ্যে তৈরি করা হয়েছে যে তুমি এই রুলস এই রেজুলেশন গুলা এরকম কমপ্লেন্স মেনটেন করবা। এবং আমাদের আপনি জানেন প্রত্যেকটা কেস ওপেন করার জন্য আমাদের নিজস্ব নার্স থাকে, রেজিস্টার্ড নার্স। এবং যখন আমাদের কোম্পানিতে এই টোটাল এই নার্সগুলিকে বা কেয়ার গিভারগুলোকে মেনটেন করার জন্য একজন ডিপিএস থাকে, ডিরেক্টর অফ পেশেন্ট সার্ভিস, হয়েছে সে লাইক দ্য মোর দেন 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আমরা সাধারণত 10 বছরের নিচে হলে নেই না। সো এরকম এক্সপিরিয়েন্স একজন নার্সের আন্ডারে যখন এই এরা কাজ করে তখন তার জবাবদিহিতা এবং তার কাজের রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকে। তাহলে একজন অসুস্থ মানুষ তার নিজের সন্তানের থেকে যখন বাহির থেকে এইচএচএ বা পিসিটা হায়ার করা হয় তখন তো সে বেশি সার্ভিসটা পায়। কিন্তু মূল যে বিষয়টা দাঁড়াবে, আগে তিনি হয়তো সন্তানের কাছ থেকে একই সাথে সেবা পাচ্ছিলেন, পাশাপাশি পেমেন্টও তার সংসারে যাচ্ছিল, এখন সেটা যাবে না।
না, এটা বেশ ইজি করে দিই আমরা আপনাকে। লাইক তার সন্তান এখন তাকে অন্য কোথাও আমি তো তাকে ট্রেন করে দিচ্ছি, আমি তাকে 75 ঘন্টা কোর্স করাই দিচ্ছি ফ্রি। আমাদের অল কাউন্ট্রি ট্রেনিং স্কুল থেকে, মেডিকেল ট্রেনিং স্কুল, ওখান থেকে ফ্রি কোর্স করে দিচ্ছে। সো এটা তো তার জব, এটা তো সে শখের বসে করতেছে না। লাইক সে যদি এখন একটা রেস্টুরেন্টে জব করতো, একটা ব্যাংকে বা কোনো অফিসে জব করতে, হি গট পেড, রাইট? আমরা তাকে ট্রেনিং করে তাকে জবই দিচ্ছি। সো ও যদি আরেকটা জবে চলে যায়, ওখানে তো সে ভালো স্যালারি পাচ্ছে, ভালো স্যালারি পাচ্ছে, এবং তার প্রফেশনালিজমটা মেইনটেইন হচ্ছে, তার লাইফটা একটা কমপ্লায়েন্সের মধ্যে, একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থাৎ পার্থক্যটা শুধুমাত্র এইখানেই, সিডিপিএফ এবং লেকচার যেটি আমরা হয়তো আলোচনায় পেয়েছি সেটি হলো যে আপনি লেকচার নিজের বাবা মাকে হয়তো সেবা করতে পারছেন না, কিন্তু পেমেন্টটা আপনার ঠিক থাকছে। আপনি বিকল্প একটা ওয়ের কথা বললেন, যারা সিডিপিএফ এর কারণে এখন সমস্যায় পড়বে তারা এটি করতে পারবে। আর যদি কেউ মনে করে সিডিপিএফ এ থাকবেন, তাহলে তাকে এই নতুন যে নিয়ম হচ্ছে এই এজেন্সিগুলোর সাথে থাকতে হবে। না, এই এজেন্সিগুলোর সাথে সে আমাদের সাথেই থাকবে, কিন্তু আমাদেরকে মনিটর করবে ওই এজেন্সিগুলো, আমাদের সিডিপিএফ ডিপার্টমেন্টের আন্ডারেই থাকবে। লাইক আমাদের লেকচার ডিপার্টমেন্ট আলাদা, ফিসক্যাল ডিপার্টমেন্ট আলাদা, সিডিপিএফ আলাদা। যাদের সবগুলি লাইসেন্স আছে তাদের কথা বলছি, সে সিডিপিএফ ডিপার্টমেন্টের আন্ডারে থাকবে। কিন্তু যেহেতু বাজেটটা কাট হয়ে গেছে, নতুন পেমেন্টটা কমে যাবে। অর্থাৎ এইখানে দর্শকরা অনেকে জানতে চাইছেন যে বিষয়টি, সেটি হলো যে নতুন যে নিয়ম চালু হয়েছে, গভর্নর কেতি হুকুল নতুন যে নিয়মে স্বাক্ষর করছেন, এই নিয়মে যিনি সেবাটা নিচ্ছেন তাকে নতুন করে কি কিছু করতে হবে, নাকি তিনি আগের মতোই কন্টিনিউ করবেন? নতুন করে আবেদন, অন্যান্য বিষয় না, কোনো কিছুই করতে হবে না। যখন নতুন যে পিপিএল আসবে বা পিপিএল এর আন্ডারে যে 4 জন এজেন্সি আসবে, ওখানে আমরাই তার ডকুমেন্টস গুলো ট্রান্সফার করে দেব, যদি সে সিডিপিএফ এ থাকতে চায়। আর সে যদি বলে না, আমি সিডিপিএফ এ থাকতে চাই না, আমি লাইক 40 আওয়ার্স 2 উইকস এর কোর্স করে আমি লেকচারতে চলে যেতে চাই, দেন তাহলে আমরা তাকে কোর্স করে লেকচার আন্ডারে নিয়ে আসবো। তখন স্টিল সে লাইক যে এমএলটিসির আন্ডারে আছে বা যে মেডিকেডের আন্ডারে আছে বা মেডিকেয়ারের আন্ডারে আছে, ওইটা অ্যাজ ইট ইজ থাকবে, তার কোনো কিছু চেঞ্জ হবে না। এবং আরেকটা বিষয় আমরা অনেক সময় আলোচনা করেছি পিপিএল নিয়ে, পিপিএল এর সার্ভিস নিয়ে যারা আপনারা হোম কেয়ার এজেন্সিগুলো আপত্তি জানাচ্ছিলেন, অনেকে ল সুট হয়েছে আপনি বলছিলেন, বলা হচ্ছে তারা অন্য স্টেটেও কিন্তু ব্যর্থ হয়েছে। এটা হলো কি, যখন একটা এখন এটা বিতর্কিত জিনিস, তো তারপরে একটু বলি আপনাকে। পিপিএল এর বর্তমানে রোগী আছে 5,34,000। আচ্ছা। এবং ওরা এন্টার বলতে গেলে সবগুলি স্টেটে বিজনেস করে। যখন আমরা ওদের এগেইনস্টে যাব, তখন ওদের ডিসপিউট আমরা খুঁজে বের করব। হ্যাঁ, যে ওরা ঠিকমতো পেমেন্ট দিতে পারছে না, এটা সেটা অনেক কিছু, ইটস ট্রু, ওদের ডিসপিউট আছে, দ্যাটস ওয়াই আমরা ওদের বিরুদ্ধে মামলা করেছি, তাই না? আপনি জানেন আমাদের সিডিপিএস এনওআই নামে একটা অর্গানাইজেশন আছে, যেখানে আমাদের 600 এর উপরে সিডিপিএফ যারা বিজনেস করে, এটা ওদের সংগঠন। ওই সংগঠন থেকে আমরা অলরেডি পিপিএল এর যে রাইট আপ হয়েছে, ওইটার এগেইনস্টে আমরা অলরেডি লসুট করেছি। হোপফুলি যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, তাহলে অনেক কিছু গেম অনেক অন্যরকম হয়েও যেতে পারে। কিন্তু আপনি একই সাথে হোম কেয়ার বিজনেসম্যান, আপনার হয়তো লেক্সা আছে, কিন্তু যার হয়তো লেক্সা নেই, যিনি হয়তো শুধুমাত্র সিডিপিএফ বিজনেসটা নিয়ে হোম কেয়ার এজেন্সি খুলেছেন, তারা তো সবাই, তাদের কি অবস্থা হবে? না, ওদের অবস্থা, ওরা ওই যে লাইক যখন 4 জন এজেন্সির আন্ডারে চলে যাবে, তখন ওরা অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে কাজ করতে হবে। ওরা কিন্তু আউট অফ বিজনেস হয়ে যাচ্ছেন না, ওরা বিজনেস থাকবেন, কিন্তু ওদের তখন হলে এই মুহূর্তে ওরা অনেকগুলি ডিপার্টমেন্ট নিয়ে কাজ করেন, লাইক পেরোল, বিলিং, মেনটেনেন্স, রুগীকে টেক কেয়ার করা, সবগুলি ওদের করতে হবে না। লাইক ওটা তখন শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কগুলি করবে। ওকে। এবং আমরা যদি একটু পজিটিভলি দেখি এই নতুন নিয়মটা, সেক্ষেত্রে প্রফেশনালিজম, আগে আমরা অনেক হোম কেয়ার এজেন্সির নামে ভুয়া বিজনেস কিংবা নানা ধরনের তথ্য নানা সময় কমপ্লেন এসেছে, অভিযানও হয়েছে অনেকগুলো, এইসব জায়গা থেকে কি উত্তরণ ঘটবে? অর্থাৎ যারা প্রকৃত সেবা পাওয়ার কথা, তিনি একেবারে প্রফেশনালি সেবাটা পাবেন, এটা আশা করা যায়? না, দুটো এতে যেতে হবে। তাহলে লাইক হলো, যদি আপনি প্রকৃত সেবা পেতে হবে, তাহলে তাকে লেক্সা আন্ডারে চলে যাওয়া উচিত। কারণ লেক্সা হলো লেক্সা মোর কমপ্লায়েন্স, এবং লেক্সাতে মেনটেন করতে হয় আপনার নার্স থেকে শুরু করে লাইক হলো পিসিএ, এইচএচএ, সিএনএ, সবগুলিকে মেনটেন করতে হয়, লেক্সার আন্ডারে চলে যাওয়া উচিত যদি সে সার্ভিস পেতে চায়। আর আপনি যেটা বললেন যে প্রফেশনালিজম বা আদার্স যে ব্যাপারগুলি, যেহেতু কিছু ডিসপিউট তৈরি হয়েছে লাইক হোম কেয়ার বিজনেসকে নিয়ে, যে এখানে বাবা মা বা সন্তান এগুলোতে অনেক ডিসপিউট করায়, দ্যাটস ওয়াই তো পিপিএল এর আবির্ভাব, আদারওয়াইজ তো পিপিএল দরকার ছিল না। একই সঙ্গে বাজেট কাটের বিষয়টাও ছিল, সেই কারণে হয়েছে। এখন আপনি যারা অনেকেই হয়তো এই অনুষ্ঠান দেখে ভাবছেন যে আমি তো হোম কেয়ার নিতাম, আমার এখন কি হবে, সহজ করে তাদের জন্য, তারা আসলে এখন সামনের দিনগুলোতে কি করা দরকার, আমরা 2 মিনিট সময় পাবো, আপনি সহজ করে যদি সেটা দর্শকদের আমার মতে যারা এই মুহূর্তে হোম কেয়ার সার্ভিস নিচ্ছেন, বেসিক্যালি তো একজন বয়স্ক বাবা মা, সবার সেনসিটিভ জিনিস, হেলথ সবচেয়ে বড় সেনসিটিভ সেক্টর। সো আপনার দরকার হলো রিয়েল সার্ভিস পাওয়া। আমার পরামর্শ থাকবে যে আপনার যে সন্তান বা যে এই মুহূর্তে আপনাকে সার্ভিস দিচ্ছে, তাকেও আপনি ট্রেন করেন, ইদার পিসি সার্টিফিকেট দাঁড়ি করেন অথবা এইচএসএ সার্টিফিকেট দাঁড়ি করেন,
দিয়ে সে অন্য কোথাও জব করুক, আবার আরেকজন যে ট্রেন্ড সার্টিফাইডদারি লোক আছে সে আপনার বাসায় এসে আপনাকে সেবা করুক। তাহলে কি হলো যে আপনি রিয়েল সার্ভিসটা পাবেন। আর যখন একটা সঠিক এজেন্সির মাধ্যমে যাবেন যারা কমপ্লায়েন্সগুলি মেনটেন করে, রুলস রেজুলেশনগুলো মেনটেন করে, আপনি জানেন হিপ্পা যেটা আমরা হলো হেলথের টোটাল রেজুলেশন করা, যারা এগুলো ট্রেন্ড এজেন্সি আছে ওই এজেন্সিগুলি থেকে সার্ভিসটা নেওয়া উচিত। এতে হলো লাইক আপনাদের ওই যেটা আগে ডিসপিউট বলেছেন, ডিসপিউটও কখনো তৈরি হবে না, আর আমাদের যারা বাবা মা আছে অথবা যারা অসুস্থ মানুষ আছে ওরাও কিন্তু সঠিক সার্ভিসটা পাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি দিয়েছেন। এবং দর্শক আপনারা যারা দেখছিলেন, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, বিষয়টা খুব সহজ। সেটি হলো যে যারা হোম কেয়ার পেতেন আগে তারা এখনো চাইলে সিডিপিএফ-এর অধীনেই হোম কেয়ারটা পাবেন। একটা বিষয় উল্লেখযোগ্য, সেটি হলো সামনের দিনে পেমেন্টটা কমে যাচ্ছে, অর্থাৎ কেয়ার গিভার যে পেমেন্টটা পেতেন আগে তিনি হয়তো সেই আওয়ারলি পেমেন্টটা একটু কম পাবেন। তবে আমাদের আজকে অতিথি মোহাম্মদ কাদের সিএপি তিনি যে পরামর্শটি দিয়েছেন সেটি হলো যে আপনি যদি আগের পেমেন্টে পেতে চান, অর্থাৎ ভালো পেমেন্টও পেতে চান, একই সাথে কেয়ার গিভার এবং একই সাথে আপনি প্রফেশনালি একটা সেবা পেতে চান, অর্থাৎ প্রশিক্ষিত নার্সের সেবাটা আপনি পেতে চান, তাহলে তার পরামর্শ সিডিপিএফ থেকে অনেকেই লেক্সা প্রোগ্রামের অধীনে যেতে পারেন এবং এইভাবে আসলে আপনার সেবাটাকে একদিকে যেমন ভালো সেবা পাবেন, পেমেন্টের বিষয়টাও শুনেছি নিশ্চিত থাকবে। এবং এই বিষয়টা নিয়ে আমরা মূলত আপনাদের জানানোর চেষ্টা করেছি। সামনের দিনগুলোতে বিষয়গুলো হয়তো আরো বেশি পরিষ্কার হবে, কারণ যতই দিন যাবে পিপিএল কেমন করছে এবং তাদের সেবার কোনো ঘাটতি আছে কিনা সেই বিষয়গুলো সামনে আসবে। আমরা যথারীতি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরবো শীঘ্রই, সঙ্গে থাকুন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. আবার স্বাগত ডিভিউজ অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। এ পর্যায়ে আমরা কথা বলবো নিউ ইয়র্ক স্টেটের সাধারণ মানুষ তারা কি কি সরকারি সুবিধা পেতে পারেন। এই বিষয়টি নিয়ে কথা বলতে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশন, যেটিকে ASHO বলা হচ্ছে, সেটির ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর রুবাইয়া রহমানকে। রুবাইয়া আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। সেটি হলো অনেকের মধ্যেই অনেকেই মনে করেন নিউ ইয়র্কে সরকারি অনেক সুবিধা আছে এবং আমেরিকাতে আসলে অনেক সুবিধা আছে, কিন্তু আমরা ঠিক জানি না কি সুবিধা আছে। অনেকে জানি কি সুবিধা আছে, কিন্তু সেটা কিভাবে পাওয়া যায় সেটা সম্পর্কে আমাদের ধারণা নেই এবং এটা নিয়ে কিছু কনফিউশন কাজ করে যে সরকারি সুবিধা নিলে সম্ভবত লিগালি স্ট্যাটাসের ক্ষেত্রে এই সমস্যা হবে, নানা ধরনের কনফিউশন আছে। সেগুলো দূর করতে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমরা দর্শকদের জানাতে চাই শুরুতে নিউ ইয়র্কে কি কি সরকারি সুবিধা আসলে পাওয়া যায়। নিউ ইয়র্কে অ্যাকচুয়ালি, বিশেষ করে নিউ ইয়র্ক সিটি, সাধারণ মানুষের জন্য, বিশেষ করে যারা লো ইনকাম পপুলেশন আমাদের এখানে আছেন, তাদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা আছে। অনেকেই পরিচিত, যেমন স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প। ফুড স্ট্যাম্পটা বিশেষ কতগুলি ক্রাইটেরিয়া আছে, কিন্তু এগুলি মিট করলে কিন্তু এই সুযোগ সুবিধাগুলি পাওয়া যায়। তারপরে মেডিকেড, মানে হেলথ ইন্স্যুরেন্স, সেটাও একটা আছে। হেলথ ইন্স্যুরেন্স এমনি সবারই একটা ইনকাম লেভেলের নিচে থাকলে মেডিকেডটা পাওয়া যায়। তারপরে মেডিকেয়ার, এটা হচ্ছে মানে মোটামুটি ফেডারাল বেনিফিট, সেটা হচ্ছে গিয়ে যারা 65 and above তাদের জন্য রয়েছে। এখন এগুলির বাইরেও অনেক রয়েছে, যেমন সাবসিডাইজড রেন্টাল সিচুয়েশন আছে, লটারিতে পাওয়া যায় বাড়ি, সেখানে থাকা যেতে পারে। তারপরে ইলেকট্রিসিটি মানে ইউটিলিটি বিল দেওয়ার জন্য কিছু সুযোগ সুবিধা করা আছে। তো এই ধরনের ইন্টারনেট ফ্যাসিলিটিজ আছে। ডিসেবিলিটি যারা আছেন তারা অনেক সুযোগ সুবিধা পান। ডিসেবিলিটিটা একটা কমপ্লিটলি আলাদা ফিল্ড, কিন্তু ওখানেও প্রচুর সুযোগ সুবিধা আছে এবং যেটা জানাটা খুব জরুরি, কারণ এই ধরনের ছেলে মেয়ে বা এই ধরনের ফ্যামিলি আছে যারা এটা নিয়ে অনেক স্ট্রাগল করছেন, তাদেরও এই জিনিসগুলি জানা দরকার। এবং এগুলি পেলে, এগুলি হয়তো পেতে একটু সময় লাগতে পারে, কিন্তু এই জিনিসগুলি পেলে তাদের জীবনটা অনেকটা সহজ বা একটা লাইনে থাকবে, যে লাইনে তারা অন্যভাবেও চিন্তা করতে পারবেন। সুতরাং এই জিনিসগুলি জানাটা খুব জরুরি। আর একটা জিনিস হচ্ছে, অনেকে নিউ ইয়র্কে কাজ করতে চাচ্ছেন। এখন ফুড ভেন্ডার একটা বড় একটা সুযোগ মানুষের জন্য।
তো এটার ক্ষেত্রেও কিন্তু সিটিতে অনেক ভালো ভালো সুযোগ রয়েছে, সেগুলি নিয়ে আমরা কথা বলতে পারি, এবং ওটা যদি ঠিকভাবে অ্যাপ্রোচ করা যায় তাহলে এই ফুড ভেন্ডার হিসেবে কার্ড নিয়ে বা বিভিন্নভাবে কাজ করে ভালোভাবে দিন চালানো যাওয়া সম্ভব। তো এগুলি নিয়েই কিন্তু আমরা অটিজম সোসাইটি থেকে আমরা একটা সেন্টার খুলে ফেলেছি এই মুহূর্তে, যেটার নাম আমরা দিয়েছি আশো বেনিফিট সেন্টার। আশো বেনিফিট সেন্টারের কাজই হচ্ছে যে ওয়াক ইন বা বাই অ্যাপয়েন্টমেন্ট, যদি কেউ আমাদের সাথে দেখা করতে চান তাইলে আমরা মোটামুটি তার নিডস, উনি কি করতে চাচ্ছেন, তাকে আমরা বলতে পারি যে এই ধরনের অ্যাভেলেবল সুযোগ সুবিধা আছে, আপনার জন্য কোনটা প্রয়োজনীয়, এবং সেইভাবে আপনাকে আমরা হেল্প করতে পারি। এখন এটা আমরা বেনিফিটটা দিচ্ছি না, কিন্তু আমরা বেনিফিটটা পাওয়ার ক্ষেত্রে আমরা সাহায্য করছি, একটা ব্রিজ তৈরি করে দিচ্ছি, একটা ব্রিজ তৈরি করে দিচ্ছি। প্লাস অনেক সময় এই যে ক্রাইটেরিয়াগুলি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে আমি ওটা পেতে গেলে আমার কি কি দরকার, এই জিনিসটাও অনেক সময় বোঝাটা বেশ টাফ হয়ে যায় এবং একটু কমপ্লিকেশনও থাকে, এবং অনেক সময় ডিনাই হয়ে যায় প্রপারলি। যদি আপনি অ্যাপ্লিকেশনটা করতে না পারেন তখন আপনার আপনি হয়তো এটা পাওয়ার জন্য এলিজিবল, বাট আপনারটা ডিনাই হচ্ছে শুধুমাত্র আপনি প্রপারলি করেননি, করছি না বলে। আপনারা সহযোগিতা করতে পারেন। এক্স্যাক্টলি, আমার একদম ভেরি রিসেন্টলি, মানে বলতে গেলে গতকালই এমন একটা সিচুয়েশন হলো যে সবকিছুই আমরা করলাম, তারপর একটা ইন্টারভিউর জন্য একটা নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে ফোন করে যাচ্ছে কিন্তু সারা দিনেও তারা একটা ফোন পেল না। তো এই যে এই ধরনের একটা সিচুয়েশন হলে ভেরি ফ্রাস্ট্রেটিং, যে তার মানে কি কাজটা হচ্ছে না, হবে না, আমি কি পাবো না, আসলে কিন্তু তা না। এটা আর কি কনসিস্টেন্টলি এটা করে যেতে হবে। অনেক সময় আমরাও হেল্প করি যে যাতে উনি ইন্টারভিউ ডেটটা পেয়ে যান। অনেক সময় হয় যে ওই ফোনের আশায় বসে না থাকে, ফিজিক্যালি লোকাল অফিসে গেলে আরো কুইকলি হয়ে যায়। তো এই যে টিপস গুলা, এগুলি আমরা হেল্প করি যে আপনি যদি সরাসরি না পারেন তাহলে এভাবে করেন, তাহলে ওইভাবে আপনি করতে পারেন। আমরা যদি সবচেয়ে বড় যে সুযোগটা এটা নিয়ে যদি শুরু করি, স্ন্যাপ কিংবা ফুড স্ট্যাম্প যারা পাচ্ছেন, এটা কারা পাবেন? ওকে, প্রথমেই বলা দরকার যে স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প এটা অ্যাকচুয়ালি একটা ফেডারেল প্রোগ্রাম, অনেক বড় প্রোগ্রাম। এটা হচ্ছে গিয়ে যেখানে ফুড ইনসিকিউরিটি বলা হয়, যাদের ইনকাম ক্ষমতা অনেক কম, কিন্তু আমাদের আলোচনায় আমরা বারবারই এই কথাটা বলছি, ইনকাম কম, কিন্তু অনেকে জানতে চাইবেন যে কত কম। এক্স্যাক্টলি, ইনকাম কমের একটা মাপকাঠি দেওয়া আছে, 130% বিলো দ্য পভার্টি লেভেল, ফেডারেল গাইডলাইন। সো এইটা ধরেন যদি আমি নাম্বারে বলি যে একজনের যদি ফ্যামিলিটা হয়, মানে একজন মানুষ, এবং ওনার ইনকাম যদি 1700 টাকার নিচে হয় মান্থলি, তাহলে উনি এলিজিবল হবেন। হ্যাঁ, তো এই হিসেবে গড়পড়তা 220 করে প্রত্যেক মেম্বার অফ দ্য ফ্যামিলি করে অ্যাড করলে যেই নাম্বারটা আসবে, ওই নাম্বারটাই হচ্ছে গিয়ে আপনার পভার্টি লেভেলের নিচে। তো ওইটার নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো ধরেন 3 জনের ফ্যামিলি, সেটা 2700 টাকার নিচে যদি ইনকাম হয় তাহলে সে এলিজিবল হবে। আচ্ছা, হ্যাঁ, তো এইটা হচ্ছে যারা সাধারণ একটা ফ্যামিলি। আবার ধরেন যদি কারো ফ্যামিলিতে কোনো ডিসেবল পার্সন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আবার এটা ওরকম না, তখন এটাকে অন্যভাবে হিসাব করা হবে। ডিসেবিলিটি, বিশেষ করে ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকলে তাদেরকে স্ন্যাপের আন্ডারে দেওয়া হবে, অর্থাৎ তাদের জন্য অসংখ্য সুবিধা আছে। আর আমরা যদি সাধারণ সুবিধাগুলো, যারা সাধারণ তাদের কথাটা আগে জেনে নিই। 1 নম্বরে আপনি বললেন যে তার ইনকাম লেভেলটা একটা নির্দিষ্ট লেভেলে কম হতে হবে। সেকেন্ড হচ্ছে আরেকটা আছে মিনস টেস্ট। মিনস টেস্টটা সাধারণত স্ন্যাপের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। যদি আমার এখন ধরেন একটা গাড়ি আছে, সেই ক্ষেত্রে আমি যে ডিনাই হয়ে যাব তা না। হ্যাঁ, সুতরাং অ্যাসেট থাকলেই যে সে ডিনাই হবে তা না। বিশেষ করে বিভিন্ন স্টেট, নিউ ইয়র্কেও এটা অ্যাপ্লিকেবল যে আমার ইনকাম দিয়েই আমার ক্রাইটেরিয়াটা যাচাই করা হয়। আর একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে আমার লিগ্যাল স্ট্যাটাস থাকতে হবে, রাইট? লিগ্যাল স্ট্যাটাস থাকলে সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে, গ্রিন কার্ড থাকতে হবে, বা সিটিজেনশিপ থাকতে হবে। এগুলি থাকলে তখন আমার অ্যাপ্লাই করার জন্য, যার সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছেন তিনি যদি গ্রিন কার্ড হোল্ডার কিংবা সিটিজেন না হন, তাও তিনি আবেদন করতে পারবেন। এবং ওটাকে শুধু একটা পেপার দিয়ে তো জিনিসটা বিচার করা হয় না, বেশ কতগুলি সুযোগ রাখা আছে। এবং সেটা আমরা চেষ্টা করি, এটা না হয় ওটা না হয় সেটা করে, যে অন্তত যাতে
সে ফুড স্ট্যাম্পটা পাওয়ার যোগ্য হতে পারে। যেমন ধরেন রেন্ট রিসিট, যেটা যে আমি সে যেই বাসাটায় থাকে সেই বাসাটার যদি একজন হোম ওনার ল্যান্ডলর্ড থাকে, তার কাছ থেকে আমাদের একটা চিঠি নেওয়ার ব্যাপার আছে। এখন চিঠি নেওয়ার ব্যাপারটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, অনেক ল্যান্ডলর্ড দিতে যাচ্ছেন না বা তাকে পাওয়া যাচ্ছে না, বা সে এত বড় হয়তো বিরাট অ্যাপার্টমেন্টে একটা ম্যানেজমেন্ট, সেখানে যাওয়া যাচ্ছে না। তখন কিন্তু অনেক সময় আছে যে আপনি একটা চিঠি নিয়ে আসলেন, হ্যাঁ, একটা ফর্মে অনেকে সই করতে চায় না, তখন যদি একটা 2 লাইনের একটা চিঠি করে দিল যে হ্যাঁ এই লোক আমার এখানে থাকেন, এত টাকা ভাড়া দিচ্ছেন, এরকম একটা ল্যান্ডলর্ড স্টেটমেন্ট যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলেও এটা এলিজিবল হবে। ওকে। সো এখানে মানে যে ক্রাইটেরিয়াগুলি দেওয়া আছে, ওখানে সবসময় অনেকগুলি অপশন দেওয়া থাকে। সেই অপশন অনুযায়ী, যেমন এজ, হ্যাঁ, আমার বয়স কত, এইটা কিন্তু আমার প্রমাণ করতে হবে। বার্থ সার্টিফিকেট, যদি বার্থ সার্টিফিকেট না থাকে তখন কি হবে? তখন আমাদের দেখতে হবে আর কি আছে যেখানে তার বয়সটা আমরা বুঝতে পারবো। তো সেইভাবেই আমরা চিন্তা করতে থাকি যে ওনার অল্টারনেটিভ কি ডকুমেন্ট আছে। সো এটা কেস বাই কেস ভ্যারি করে, কিন্তু অপশনও আছে অনেকগুলি, সেগুলি আমরা ম্যাচ। অনেকগুলো বিষয় নিয়ে এত কিছু করে তিনি যে স্ন্যাপ কিংবা ফুড স্ট্যাম্প পেলেন, কি বেনিফিট পান আসলে, সেখানে কি কি পাওয়া যায়? আর বেনিফিটটা হচ্ছে যে আমরা গ্রসারি স্টোরে গেলে বেশ অনেক কিছু আমরা বাজার করতে পারবো, এবং ধরেন কাঁচা যে গ্রসারিগুলি থাকে, কিছু ফ্রোজেন আইটেম থাকে, মাছ, মাংস, সবজি, এগুলি সবই আমরা করতে পারবো। তবে কয়েকটা আইটেম আছে, যেমন ধরেন হোম সাপ্লাইজ বা আপনার টিস্যু পেপার, বাথ টিস্যু, টয়লেট টিস্যু, এই ধরনের প্রোডাক্টগুলি আবার আমরা কিনতে পারবো না। হ্যাঁ, কিন্তু এর বাইরে ফুড আইটেম যেগুলি, ইভেন ধরেন ফ্রোজেন পিৎজা, ফ্রোজেন সুশি থাকে, অনেক সময় বাচ্চারা হয়তো বাড়িতে সুশি খেতে চাচ্ছে, অনেক সময় মনে হয় যে এটা তো একটা লাক্সারি আইটেম, এটা আসলে না। এটা যদি আপনার গ্রসারি স্টোরে থাকে তাহলে আপনি এটা কিনতে পারেন। তারপরে যেমন ধরেন বার্থডে কেক, হ্যাঁ, এটা মনে হবে যে বার্থডে কেকটা আমি কিভাবে কিনতে পারি, ওটারও একটা ক্রাইটেরিয়া বলা আছে। বার্থডে কেক যদি খুব ডেকোরেটিভ না হয়, মানে আপনার কেকের চেয়ে যদি ডেকোরেশন অনেক বেশি হয় তাহলে আবার করা যাবে না, কিন্তু যদি বার্থডে কেকটা মোটামুটি সিম্পল হয় তাহলে আপনি একটা গ্রসারি স্টোর থেকে একটা বার্থডে কেক কিনতে পারেন। অর্থাৎ আপনার প্রয়োজনীয় খাবারগুলো তো আপনি কিনতে পারছেনই, আপনার একটু বিলাসী আমরা যেগুলো বলছি সেই ধরনেরও কিছু কেনা যাবে। তবে নিশ্চয়ই অ্যালকোহল কিংবা অন্যান্য বিষয়গুলো কেনা যাবে না, কিছু অ্যালকোহল, বিষয় নিষেধ টোব্যাকো, এগুলি একদমই প্রহিবিটেড, এগুলি করা যাবে না। পেট ফুড, মানে ওই যে আপনার ধরেন বিড়াল আছে, ডগ আছে, এগুলির ফুডও আপনি কিনতে পারবেন না। হ্যাঁ, এগুলির বাইরে আপনার হিউম্যান ফুড যেগুলি আছে সেগুলি কিন্তু আপনি কিনতে পারবেন। তার মানে এই স্ন্যাপ আপনাকে অনেক সুবিধা দিচ্ছে। আপনি ফুড স্ন্যাপ যদি এলিজিবল হন, তাহলে আপনার কোনো অ্যামাউন্ট কি আছে যে সর্বোচ্চ এত ডলার পান? মোটামুটি একটা থাকে, যেমন ধরেন ওটা একটু ক্রাইটেরিয়া বেসড, হ্যাঁ, 400, 450, 500, হ্যাঁ, এরকম। ইবিটির সাথে কি কোনো পার্থক্য আছে নাকি? না, ইবিটিটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুড স্ট্যাম্পটাই। ইবিটি কার্ড যেটা থাকে, স্ন্যাপের বেনিফিটটা ওই কার্ডে এসে জমা হয়, ইভেন ক্যাশ অ্যাসিস্ট্যান্সও ওটাও এসে এই কার্ডেই জমা হয়। এটা আপনি ডেবিট কার্ডের মতো ইউজ করবেন, ওখান থেকেই টাকাটা ইউজ হয়। তো এখন এখানে একটা ক্রিটিক্যাল ব্যাপার হচ্ছে, অনেক সময় ফ্রড হয়। এই যে কার্ডটা যে টাকা থাকে, এটা তো ইলেকট্রনিক্যালি ইউজ করে মানুষ, এবং অনেক সময় ইলেকট্রনিক্যালি এই টাকাটা মানুষ, লাইক যেমন ব্যাংক ফ্রড হয়, সেরকম এই কার্ডের থেকে অনেক সময় টাকা চুরি হয়ে যায়। ওকে। সো এটা একটা সিচুয়েশন অনেক সময় মানুষ ফেস করে, যে তার টাকাটা হঠাৎ করে দেখে যে সে হয়তো বাজার করতে গেল, যে দেখতেছে ওই টাকা নাই, আগেই কেউ একজন খরচ করে ফেলেছে। একেবারে আমরা সাম্প্রতিক সময় এরকম সম্ভবত 30,000-এর বেশি ঘটনা নিউ ইয়র্ক স্টেটে ঘটেছে, এরকম একটি নিউজও আমরা দেখেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, হাউস রেন্টারের ক্ষেত্রে আপনি বলছিলেন যে অনেকেই এই সুযোগটা পেয়ে থাকেন, কারা পেয়ে থাকেন, কি ক্রাইটেরিয়ায়, কিভাবে আবেদন করলে তারা এটি পাবেন? এখানে সিটির একটা গাইডলাইন আছে যে ওই ইনকাম থ্রেশহোল্ডটা মিট করতে হবে। যদি ইনকামের অসুবিধা থাকে বা কোনো ডিসেবিলিটি বাচ্চা থাকে বা ডিসেবিলিটি মানুষ থাকে যে হয়তো ফিজিক্যালি বা মেন্টালি ডিসেবলড আছেন, তাদেরকে এই একটা তো বড় একটা ইয়ে হচ্ছে সেকশন 8 নাইচার আন্ডারে, কিন্তু এইটার বাইরেও কিছু সাবসিডাইজ ইয়ে আছে, লটারি আছে, যেগুলি সিটি প্রোভাইড করে, এবং ওইটারও আপনার কি বলে অ্যাপ্লিকেশন প্রসেস আছে, অ্যাপ্লিকেশন প্রসেস করতে হয়। তারপরে ওখানে হাউস নেভিগেটর বলে একজনকে দেওয়া হয়, যে অনেক সময় হয়তো আমি ভাউচার পেলাম,
পাওয়ার পর আমি বাড়ি পাচ্ছি না, কারণ অনেক সময় দেখা যায় যদিও এটা লিগালি মানুষ এটা করতে পারে না, ল্যান্ডলর্ড করতে পারে না যে ডিনাই করা যে না আমি ভাউচার নিব না, কিন্তু তারপরে অনেক সময় দেখা যায় যে পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে সিটিকে কল করে একটা হাউজিং নেভিগেটর নিতে হয়, ওটা আমরা কন্ট্যাক্ট করি বা নিজেরাও করা যায়, কারণ ওগুলি সবই অনলাইনে পাওয়া যায়। তো ওনাদের সাথে যোগাযোগ করার পরে তারা এই ম্যাটারটা টেক ওভার করে তখন দেখা যায় যে তারাই বাসাটা খুঁজে দিচ্ছে যে কোথায় এই ভাউচার আমরা ইউজ করতে পারবো। এবং এইসব ক্ষেত্রে ইনকামটাই হ্যাঁ ন্যূনতম, মানে ওই যে পভার্টি লাইনের নিচে থাকতে হবে অনলি দেন, বা হয়তো যদি দেখানো যায় যে রিসেন্টলি চাকরিচ্যুত হয়ে গেছেন, চাকরি নাই, কাজ নাই, ওনার ফ্যামিলির মেম্বার এতজন, তখন এই সমস্ত ক্রাইটেরিয়াগুলি বিশ্লেষণ করে তারা এলিজিবিলিটি দেয়। কিন্তু যারা ফ্যামিলি ম্যান, অর্থাৎ একসাথে ফ্যামিলি 3-4 জন আছেন, তাদের মধ্যে কেউ একজন যদি চাকরি করেন তখন কিন্তু তিনি পাচ্ছেন না। হ্যাঁ রাইট, মানে ইনকাম লেভেলটা যদি ওই 130 এর নিচে থাকে তখন এগুলি অ্যাপ্লাই করার সুযোগটা থাকে। উল্লেখযোগ্য একটা বিষয় হলো, আমরা এতক্ষণ বলছিলাম যাদের ইনকামটা কম তাদের বিষয় নিয়ে, কিন্তু যারা ইনকামটা করতে চান, যিনি হয়তো এই সুযোগগুলো না নিয়ে মনে করেন যে তিনি ইনকামটা বাড়াবেন, তার মধ্যে অন্যতম একটা সুযোগ আছে ফুড ভেন্ডর হিসাবে তিনি লাইসেন্সটা পাওয়া এবং ফুড ভেন্ডরের ফ্যাসিলিটিস পাওয়া। এটি কিভাবে পাওয়া যায়, এটির জন্য কি কি করতে হয়? আচ্ছা, এটার কয়েকটা স্টেপে আসলে কাজটা করতে হয়। ফুড ভেন্ডারের জন্য একটা বিশেষ পরীক্ষা আছে, সো সেইটা আবার বাংলাতেও করা যায়। যে আমাদের যে কমিউনিটি মানুষের অনেকেই ফুড ভেন্ডার আছেন, আমরা ম্যানহাটন গেলে অনেকেই দেখি যে ওনারা কাজ করছেন। তো এই জন্য আমাদের সিটি থেকে ফুড ভেন্ডারের যে একটা পরীক্ষা দিতে হয়, এটা একটা কোর্স আছে, ওই কোর্সটা পড়াশোনা করতে হয়, পড়াশোনা করে ওই পরীক্ষাটা দিতে হয়। পরীক্ষাটা দেওয়ার পরে আপনি যদি পাশ করেন তাহলে আপনি একটা লাইসেন্স পাচ্ছেন। কিন্তু এই লাইসেন্সটা পেলে খালি শুধুমাত্র এই লাইসেন্সটার ভিত্তিতে আপনি কিন্তু কাজ করতে পারবেন না, কারণ আপনি লাইসেন্সটা নিয়েছেন আপনার খাদ্য বিক্রি করার জন্য, আপনার একটা কার্ট লাগবে, মানে একটা গাড়ি লাগবে, সেই গাড়িটারও আপনার একটা লাইসেন্স নিতে হয়, সেটাও সিটির থেকে বের করতে হয়, প্লাস আপনি যেখানে দাঁড়াবেন লোকেশন। সো 3-4টা লাইসেন্স একসাথে না হলে কাজটা হবে না। তবে এগুলি সবই করা সম্ভব এবং এগুলি করার জন্য যে স্টেপগুলি আছে সেই স্টেপগুলিতে আমরা সাহায্য করে থাকি। এইগুলোর জন্য কোনো পেমেন্ট লাগে এই 3টি লাইসেন্স পেতে? হ্যাঁ, একটা সিটির অত বেশি এক্সপেন্সিভ না, আমি এই মুহূর্তে মনে পড়ছে না কত, কিন্তু $100 মধ্যে বিষয়টা এই লাইসেন্সগুলো পাওয়া যায়। এবং আপনি বলছিলেন যে বাংলায় পরীক্ষা দিতে পারবে, পরবর্তীতে লোকেশন এবং ফুড কার্টের জন্য 3টা লাইসেন্স। যখন এই 3টা লাইসেন্স হয়ে যায় তখনই কি তিনি আসলে এখন কি লাইসেন্সগুলো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, বিশেষ করে ফুড কার্টের কিংবা লোকেশনটা নিয়ে একটু আছে, কিন্তু তারপরেও এগুলি যে একদম পাওয়া যাবে না তা না। প্রথমে তো পরীক্ষাটা দিয়ে নিজের লাইসেন্সটা করে ফেলতে হবে, তারপরে অনেক সময় হয় অনেকের কার্ট আছে উনি ব্যবসা করতে চাচ্ছেন না বা করতে পারছেন না কোনো কারণে, উনি ওইটা আবার লিজ করেন, হ্যাঁ, কিন্তু ওখানে করতে গেলেও আপনার লাইসেন্স দিয়ে কাজ করতে হবে। তারপরে ধরেন কারো হয়তো 2-3টা লোকেশন আছে, একা সব জায়গায় করতে পারছেন না। সো দেয়ার আর লট অফ অ্যাভিনিউজ যেখানে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন। এবং উল্লেখযোগ্য যে বিষয়টি, আপনারা যে সার্ভিসটি দিচ্ছেন, এই সার্ভিসগুলো কি এগুলো কোনো কস্টিং আছে এগুলোর জন্য? খুবই মিনিমাম কস্টিং। আমরা যেহেতু একটা নন প্রফিট অর্গানাইজেশন, আমাদের যে ছেলেমেয়েরা কাজ করে ওদেরকে আমরা মিনিমাম একটা টোকেন মানি দেই। সো আমরাও যারা আমাদের এই সাহায্য নিচ্ছে তাদের কাছ থেকেও আমরা একটা টোকেন মানি নিয়ে থাকি, এন্ড কেস বাই কেস বেসিস। ওকে। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো, এতক্ষণ আমরা কথা বলছিলাম যারা হয়তো এখানে এসে বাস করছেন, অলরেডি পুরনো হয়েছেন, যাদের হয়তো ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, কিন্তু যারা একেবারে নতুন ইমিগ্রেন্ট কিংবা যারা একেবারে নতুন এসেছেন, তারা ইমিগ্রেশন সংক্রান্ত অনেক সহযোগিতা চান, সেইখানে কি আপনাদের এই প্রতিষ্ঠান আশো থেকে কোনো সহযোগিতা পাবেন? অবশ্যই, এটা আমাদের অনেক পুরনো একটা সার্ভিস, আমরা বহুদিন ধরেই আমরা এই কাজটা করে থাকি। আমাদের আশুর যে চেয়ারপারসন লরেন্স স্পিভ্যাক, উনি একজন বিশিষ্ট আইনজীবী। তো আমাদের এই ফার্মটা প্রায় 15-20 বছরের পুরনো এবং আমরা আইনগত সহায়তা দিয়ে থাকি মোটামুটি ভাবে মানে ইমিগ্রেশন বা ল্যান্ডলর্ড টেনেন্ট এই সমস্ত ক্ষেত্রে আমরা কাজ করে থাকি। এটা কি একটা টোকেন মানি নাকি? এটা প্রথমত যদি এটা লাইক জাস্ট ফর্ম ফিল আপের হয় তাহলে এটা একদমই টোকেন মানি, গভর্নমেন্ট ফিস যেটা দিতে হবে, কিন্তু তারপরে যদি এটা কমপ্লিকেটেড কেসে দাঁড়ায় যে না এটা আসলে একটা ফুল ফ্লেজেড কেসে যাচ্ছে, তখন ওটা সেপারেটলি ডিল করা হয়। ওকে। একজন দর্শক আমাদের ফেসবুক পেজে তিনি প্রশ্ন করেছেন, শাহাদাত হোসেন, তিনি বলছেন স্ন্যাপ বেনিফিটস অল স্টেট সেম রুলস? না,
ওকে, সব স্টেটে এক রুল নয়। এটা একটা ফেডারেল বেনিফিট এবং স্টেট এটাকে ম্যানেজ করে। প্রত্যেকটি স্টেটের একটা নিজস্ব নিয়ম আছে। অর্থাৎ অন্যান্য সব নিয়মের মতোই স্ন্যাপের ক্ষেত্রে স্টেটই আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। রুবাইয়া রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। দর্শক, যারা সরকারি সুবিধাগুলো পেতে চান তারা নিঃসন্দেহে আপনাদের ধারণা হয়েছে কোন কোন ধরনের সুবিধাগুলো আপনারা পেতে পারেন এবং নিজে নিজে আপনারা সেটি আবেদন করতে পারবেন। যদি কোনো সহযোগিতার দরকার হয় তখন আশো প্রতিষ্ঠান থেকে আপনারা সহযোগিতা নিতে পারবেন। আজকের মতো এই ছিল আমাদের দ্য ভিউজ অনুষ্ঠানে। আগামী দিনে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, আমাদের সঙ্গে থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।